এবার একটু এদিকে তাকা। তুই কী করছিস? হ্যাঁ, কই দেখি হাতে কি আছে। সুপ্রভাত বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন ওই 5:30 বাজে। আর সকাল সকাল আমি এই যে পেরেক নিয়ে হাজির হয়ে গেছি। পেরেক, বালতি, গ্যাস এই সকল নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনারা হয়তো ভাবছেন যে ভোরের বেলার থেকে কি করছে রে বাবা। তো কিছু না, কালকে দুটো গাছ এনেছিলাম, সেই গাছগুলোই আজকে লাগানোর ব্যবস্থা করছি। কাল অ্যাবাকাশ থেকে ফেরার পথে নার্সারিতে একবার ঢুকেছিলাম ওই সন্ধেবেলায়। তখন বেটুর বায়নাতে দুটো গাছ নিলাম, একটা সাদা রঙের জবা ফুলের গাছ এবং একটা সাদা সেই ছোট ছোট ফুলগুলো হয় না, সেই ফুলগুলো। তো চলুন আপনাদের দেখাবো কি গাছ নিয়েছি। আর তার সাথে নিয়ে এলাম এই দুটো বালতি। আমি অবশ্য বালতিতেই ফুল গাছ লাগাই, কারণ বালতিতে লাগালে আমার গাছগুলো এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যেতে খুব সুবিধা হয়। কারণ এখন খুব গরম পড়েছে তো গাছগুলো, তাই কখনো আমি ছাদে রাখি, কখনো আবার রান্নাঘরের ভেতরে ভরে দিই। তার জন্য যদি ওই হ্যান্ডেলটা থাকে আমার গাছগুলো তুলতে বেশ সুবিধা হয়। তার জন্য আমি এই বালতিতেই গাছগুলো লাগাই। এখন এখানে নিয়ে নিয়েছি একটা থার্মোকল এবং এই থার্মোকলগুলোই আমি এই সে ছোট ছোট ফুটো করলাম না, এক একটা বালতিতে 6টা করে ফুটো করেছি, মানে যাতে জলটা না জমে যায়। আর সেই ফুটোগুলোতে আমি থার্মোকলগুলো উপর থেকে চাপা দিয়ে তার উপরে মাটি চাকা দিয়ে দেবো, যাতে থার্মোকলগুলো সরে না যায়। আমি অবশ্য আগে জানতাম না যে টবে বা বালতিতে বা যেখানেই গাছ লাগানো হোক, মানে কোনো পাত্রতে যদি গাছ লাগানো হয় তলটা ফুটো রাখতে হয়, নইলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই ব্যাপারটা জানতাম না যে টবে গাছ লাগালে নিচেটা ফুটো রাখতে হয়, নইলে গাছের গোড়াগুলো পচে যায়। তো একবার নার্সারি থেকে একটা কাগজি গাছ নিয়ে এসেছিলাম টব সমেত। তো কোনো কারণবশত গাড়ির থেকে আমার টবটা পড়ে গেছিলো গাছটা সমেত। তো টবটা ফেটে যায়নি ঠিকই, কিন্তু টবের যত মাটি আছে সমস্ত মাটি গাছ সমেত বাইরে বেরিয়ে এসেছিলো। আর তখন দেখেছিলাম যে নিচেতে কয়েকটা থার্মোকল দেওয়া আছে এবং টবটা ফুটো আছে, সেখানটা ঢাকা দেওয়া আছে। তখনই আমি জেনেছিলাম প্রথমবার যে এইভাবে টবে গাছ লাগাতে হয়। আমি এই থলিতেই মাটি রাখি। আমার একটা থলি গাড়ির ডিকিতে সব সময় থাকে। বাইরে যখন কোথাও যাই তখন যদি দেখি যে একটু ভালো মাটি আছে কোনো জায়গায়, তো সেখান থেকে তখন আমি ওই থলিতে মাটি ভরে নিই আর থলিতে করেই মাটিটা নিয়ে আসি। এইভাবে মাটিটা নিয়ে আসতেও সুবিধা হয়। আর সামনে কাছে পিঠে তো কোথাও ফাঁকা জায়গা নেই যে সেখান থেকে মাটি নিয়ে আসবো, তাই বাইরে যখন দেখি যে কোনো জায়গায় রাস্তাতে জড়ো হয়ে আছে মাটি বা কোনো ধানের ক্ষেতে, সেখান থেকে আমি নিয়ে আসি। চলুন, সকাল সকাল তো গাছ লাগাতে বসে গেছি। মোটামুটি এখন গাছগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে নিই, কারণ এখন যা রোদের অবস্থা, এতটাই গরম পড়েছে এবং এতটাই রোদ যে সকালে গাছগুলো জল দিলেও বিকেলে একদম নেতিয়ে যাচ্ছে। সামনে আবার কোয়ার্টার যাওয়ার আছে, তো সেই চিন্তা লাগছে যে ওই সময় আমি চলে গেলে আমার গাছগুলোর কি হবে। গ্রীষ্মকালে নয়নতারা গাছে কত ফুল দেয় দেখবেন, গাছ ভর্তি ফুল হয়ে থাকে। কিন্তু এখন যা অবস্থা, এত রোদ, গাছগুলো দেখুন একদম ফাঁকা হয়ে আছে, ওই একটা দুটো করে ফুল ফুটছে। সকালে উঠেই আগে নিচের বাসি ঘরটা পরিষ্কার করে এসেছি, ওটা ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, বাকি ছিল শুধু রান্নাঘরটা। তাই রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। আর তোজও ঘুম থেকে উঠে গেছে। ও আবার কি হয়েছে জানেন, আজকে আমি তো ভোরবেলায় উঠে ছাদে চলে এসেছিলাম, তো সাইডে পাশবালিশও দেওয়া ছিল, কিন্তু হয়তো কোনো কারণবশত খুব সাইডে এসে গেছে এবং পাশবালিশ নিয়ে একদম নিচে পড়ে গেছে। পিঠটাতে হালকা ব্যথাও লেগেছে ওর। আর সেই ঘুম থেকে উঠে আচমকাই যখন দেখে যে মা নেই, তার উপরে পড়ে গেছে, তখন সেই কাঁদতে কাঁদতে চলে এসেছে উপরে, যে মা তুমি কেন আজকে চলে এসেছো, আমাকে কেন তোলোনি। এখন সকালে অনেক দিন খাওয়া হয় না ওই কাগজি জলটা, মানে কাগজির সাথে কফি মিশিয়ে যে জলটা আগে খেতাম, ডায়েট চলাকালীন কন্টিনিউ ওটা খেতাম, সারাদিনে 2বার খেতাম। এখন ওটা খাওয়াই হয় না।
1 কাপ গরম জলের সাথে 1 চামচ কফি এবং অর্ধেকটা কাগজি লেবু দিয়ে যদি খাওয়া যায় রেগুলার, এত তাড়াতাড়ি ওয়েট লস করে এবং খিদেটা একদমই পায় না। আমি এটা ডায়েট চলাকালীন সকালে একবার খেতাম, বিকেলে একবার খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয়ে ওঠে না। এখন তো ওয়েটটা অনেকটা কমে গেছে, নিজেকে হালকা হালকা লাগে, তাই এখন ওই কুড়েমি করে খাওয়া হয় না। আজ একটু হাতে ফাঁকা টাইম পেয়েছি, তাই আজকে এই কন্টেনারগুলোতে জিনিসগুলো ভরে রাখছি। মাসকাবারি জিনিস তো বেশ কয়েকদিন আগেই আনা হয়ে গেছে, কিন্তু ওগুলো টাইম হচ্ছিল না যে কন্টেনারে ঢেলে রাখার, তাই আজকে একটু সময় পেয়েছি, তাই এগুলো আগে ভরে নিই। মা যে খসলাগুলো এনেছিল, মানে যে তিলগুলো এনেছিল, সেগুলো এখনও বাইরেই রাখা আছে। ওগুলো আবার কালকে রাতে খেয়াল করলাম যে পিঁপড়েতে বেশ সুন্দর লাইন দিয়েছে, তাই সেগুলো আগে কন্টেনারে ঢালার জন্য আজকে আমি টাইম করে বসলাম। এগুলো একসাথে সব কাজগুলো হয়ে যাচ্ছে তাহলে। আচ্ছা, কেউ বলতে পারবেন পিঁপড়েতে কিভাবে বুঝতে পারে যে ওখানে খাবার রাখা আছে বা ওখানে মিষ্টি জাতীয় কিছু জিনিস রাখা আছে? ওরা কিভাবে বুঝতে পারে? আমি তো আজ পর্যন্ত এটার কোনো উত্তর পাইনি যে পিঁপড়েরা কিভাবে, বিশেষ করে গ্রীষ্মকালে খাবার রাখার 5 মিনিটের মধ্যে দেখি পিঁপড়েতে এত সুন্দর লাইন দিয়েছে, ওরা খবর পায় কিভাবে, বা ওরা বুঝতেই পারে কি করে যে ওই জিনিসটা মিষ্টি জিনিস? কেউ যদি, মানে কারোর যদি জানা থাকে, তাহলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আজ দুপুরে সেই রকম কিছু রান্না করতে পারিনি, কারণ গ্যাস শেষ হয়ে গেল, তাই ছোট গ্যাসটা ভাগ্যিস ছিল, ছোট গ্যাসটাতেই রান্না করলাম। ওটা এমার্জেন্সির জন্যই রাখা আছে। হাজব্যান্ড যখন আসে প্রতিবার, তখন ওটা একটু একটু খালি হয়, আবার একটু একটু ভরে দিয়ে চলে যায়, কারণ কোন সময় যে গ্যাস শেষ হয়ে যাবে আর গ্যাস আসতে, যদিও সেদিনেই দিয়ে দেয়, ফোন করলে দিয়ে চলে যায় বাড়িতে, কিন্তু তাও এমার্জেন্সির কারণে ওই গ্যাসটা রাখাই আছে। আজকে সেরকম রান্না করিনি বলতে, আজকে আমি খেলাম ব্রাউন ব্রেড, আর ছেলের জন্য করেছিলাম ভাত এবং একটা 5 মিশালি সবজি এবং ডাল, আর সাথে নিয়েছিলাম সালাড। আজ আবার এই ওয়ালপেপারটা এলো, চলুন এটা একটু পরে খুলে দেখাচ্ছি। এবার একটু এদিকে তাকা, তুই কী করছিস? হ্যাঁ, কই দেখি হাতে কি আছে? বস এখানে, বস বিছানাটা, বস দেখি। ওইভাবে কি আম খায়? আমি কোথায় যাবি? হ্যাঁ, আবার গায়ে দিস না। কি ইস, ওইভাবে গোটাই মেখেছিস যে? ছি 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 ছি, এদিকে আয়, দেখা যাচ্ছে না। এইভাবে আম খায় নাকি কেউ? মুড়ি খাওয়ার মতো মুড়ি খাচ্ছিস তুই? ঝালমুড়ি? ই বাবা, এটা তো ঝালমুড়ি খাওয়া মনে হচ্ছে। এইভাবে কে আম খায় সে ঝালমুড়ির মতো? হ্যাঁ রে, সবাই তো ভাববে তুই ঝালমুড়ি খাচ্ছিস। তুই কখন গেছিলি উপরে ফ্রিজে? কখন গেছিলি আম আনতে? কোন সময় আম নিয়ে এসে এইভাবে খাচ্ছে? ইস, গোটাই পিঁপড়ে হবে। এই যে এই স্টিকারটা আজকে এসেছে, মানে ওই মার্বেল টাইপের স্টিকারটা, দেখতে ভারী সুন্দর, কিন্তু কালারটা না একটু ফেড এসেছে। কালারটা আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আর একটু ডিপ ছিল। প্রথমে ভাবলাম কোয়ালিটিটা হয়তো খারাপ হবে, কিন্তু এটা লাগানোর পরে বুঝলাম যে না, কোয়ালিটিটা বেশ ভালো। তাড়াহুড়ো করতে গিয়ে আজকে না আমি অনেকটা এটা লসকান করে ফেললাম, কারণ আমি একসাথে চেয়েছিলাম পুরোটা লাগাতে। এবারে এটা এত বড় ছিল যে ঠিকঠাক লাগানো যায়নি, যার কারণে ভিতরে হাওয়া ঢুকে গেছিলো এবং জায়গাটা উঠে উঠে এসেছিলো, মানে বোঝা যাচ্ছিলো প্লাস্টিক বলে। তারপর আবার সে জায়গাটা আবার তুলে ফেলে দিলাম, ওটা তো অকেজো হয়ে গেল, প্রায় অনেকটার মতো নষ্ট হয়ে গেল। তারপর আবার এইরকম ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কাটলাম, তারপর এটা আবার আস্তে আস্তে চেটাচ্ছি। এখন ছোট ছোট পিস পিস করে কাটার পরে যখন চেটালাম, তখন কিন্তু লুকটা ভারী সুন্দর এসেছিলো। চলুন আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি।
এই রান্নাঘরটা না আমার সুন্দর করে সাজাতে বেশ ইচ্ছে করে, মনে হয় সব দেওয়ালটাই এরকম ওয়ালপেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। কিন্তু কি জানেন তো, এই ঘরটার না মানে এই রান্নাঘরটার আয়ু বেশি দিন নয়, কারণ আমি তো এই ঘরটায় রেন্টে আছি, আর 1-1.5 বছরের মধ্যেই দাদারা আবার শুরু করবে দোতলা বাড়ি। আর এই রান্নাঘরটা আছে ছাদের উপরে, ছোট্ট মতো রান্নাঘরটা, তো এই রান্নাঘরটা তখন ভেঙে দেবে। তাই তখন ভাবি যে ফালতু বেশি টাকা খরচ করে লাভ নেই, অল্পের মধ্যে যতটুকু সুন্দর করে সাজিয়ে রাখা যায় ততটুকুই। তাই এটা অল্প করেই স্টিকারটা কিনেছি। তো ওই দেওয়ালের যে সাদা কালো স্টিকারটা দেখলেন সেটা আর একটু লাগবে, তাই সেটার জন্য আরেকটা ফাইল অর্ডার করেছি। ওটা এখনও পৌঁছাতে হয়তো 1-7 টাইম লাগবে। তো ওটা চেটালে মোটামুটি সামনের ফ্রন্টের দিকটা বেশ সুন্দর লাগবে, মানে যে জায়গাটা রান্না করার পরে তেলচিট হয়ে যায়, দেওয়ালটা দেখতে বড় বিচ্ছিরি লাগে, ওই জায়গাটা অন্তত সুন্দর লাগবে। যদি এই রান্নাঘরটা পার্মানেন্ট থাকতো, মানে আমি তো বেশি দিন থাকতাম না, কিন্তু রান্নাঘরটা যদি পার্মানেন্ট থাকতো তাহলে আমি পুরো রান্নাঘরটার লুকটাই চেঞ্জ করে দিতাম, কারণ আমি সব দেওয়ালগুলো এইভাবে সুন্দর করে ওয়ালপেপার দিয়ে চিটিয়ে রাখতাম। নিজের রান্নাঘরটাকে কার না ইচ্ছে করে বলুন সুন্দর করে সাজিয়ে রাখতে, সেটা ভাড়ার বাড়ি হোক বা নিজের বাড়ি হোক। রান্না মানে যখন যে জায়গাটায় থাকি আমি সেই জায়গাটাকে নিজের মধ্যেই মনে করি, তাই আমার ইচ্ছে করে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে। কিন্তু যখন দেখলাম যে এই রান্নাঘরটা বেশি দিন রাখা হবে না, ভেঙে ফেলা হবে, বললাম যে ফালতু তাহলে খরচ করে লাভ নেই। তাও আবার যদি 2-5 বছর থাকতো তাও ঠিক ছিল, কিন্তু খুব রিসেন্টলি এই ঘরটা ভেঙে দেওয়া হবে, তার জন্য এটাতে আর শুধু বেশি ইনভেস্ট করে লাভ নেই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের খাবারটাও তৈরি হয়ে গেছে প্রায়, মানে রুটি, রাতের খাবার বলতে শুধু রুটিটাই করলাম, আর ওই বেলার আছে সবজিও আছে, অল্প ডালও আছে। মানে গ্যাস শেষ হয়ে গেছিলো তো ওই কারণে একেবারে বেশি করেই করে নিয়েছিলাম, ভেবেছিলাম যদি গ্যাস না দিয়ে যায় তখন আবার রাত্রে করা মুশকিল হবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু যারা দেখছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।